গত 2-3 দিন ধরে এরকম অবিশ্রান্ত বৃষ্টি হওয়ার দরুন চারিদিকে জল থই থই করছে। বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। মাঠ ঘাট খাল বিল কানায় কানায় ভরে উঠেছে। ক্রমশই গ্রামের মানুষের মনে দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে। ঠিক এমন সময় নদীর বাঁধ ভেঙে গেল। ওরে সর্বনাশ হয়ে গেছে রে, নদীর বাঁধ ভেঙে গেছে, পালা সবাই পালা। যে যা নিতে পারলো সেটা সঙ্গে নিয়ে ঘর ছেড়ে পালাতে লাগলো উঁচু জায়গার আশ্রয়ের খোঁজে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে গ্রামের স্কুল বাড়িটাই ছিল মানুষের একমাত্র আশ্রয়স্থল। মসলন্দপুর, তালতলা, কুটিপাড়া, কাটাবাগান, গোবিন্দগঞ্জ সব গ্রামগুলোই ছিল জলের তলায়। কত লোকজন, গবাদি পশু যে জলের স্রোতে ভেসে গেল তার হিসেব রইল না। যতদূর চোখ যায় শুধু জল আর জল। ঘোলা জলের মাঝে মাঝে কিছু তাল গাছ, নারকেল গাছ বা বড় বট গাছের শুধু মাথাগুলো জেগে আছে। সাধারণ মানুষের কষ্টের কোনো শেষ ছিল না। একেই তো বন্যা, তার উপর বৃষ্টি। স্কুল বাড়ির ছাদে ত্রিপল টাঙিয়ে প্রচণ্ড কষ্টের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছিল গ্রামবাসীরা। দুদিন পর বৃষ্টি একটু থামলো বটে, কিন্তু সরকারি তরফে ত্রাণের কোনো ব্যবস্থা হলো না। এই সময় পুরাণ ফাউন্ডেশনের সদস্য সোমনাথ ও সুখরঞ্জন বন্যা দুর্গতদের সাহায্য করবে বলে ঠিক করল। ওরা আরও কয়েকজন সদস্যকে নিয়ে ত্রাণ সামগ্রী বন্টন করতে শুরু করল। সুখরঞ্জন একটা মোটর চালিত বোটে কিছু শুকনো খাবারের প্যাকেট সাজিয়ে নিল। তালতলা পার হয়ে যাওয়ার সময় খাবারের প্যাকেটগুলো যেন একটু অস্বাভাবিকভাবে নড়ে উঠল। বাতাসে কেমন যেন একটা বোটকা গন্ধ ভেসে এলো। সুখরঞ্জন সেটা খেয়াল করল না। ওরা কুটিপাড়ায় পৌঁছে গেল। দয়া করে আপনারা সবাই লাইন দিয়ে দাঁড়ান। আপনাদের জন্য আনা খাবারগুলি সুষ্ঠুভাবে বন্টন করতে আমাদের সাহায্য করুন। খাবার পাওয়ার আশায় আর আনন্দে অভুক্ত মানুষগুলো চঞ্চল হয়ে উঠল। একে একে লাইনে দাঁড়ালো, কিন্তু খাবারের প্যাকেট খুলতেই সুখরঞ্জনের সহকারী অবাক হয়ে গেল। আরে দাদা, খাবারের প্যাকেট থেকে বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে। এগুলো তো কাউকে দেওয়া যাবে না, সব নষ্ট হয়ে গেছে। সে কি রে, কিভাবে নষ্ট হলো? যে দোকান থেকে খাবার কেনা হচ্ছে সেই দোকানদার নিশ্চয় ঠকিয়েছে আমাদের। এতগুলো মানুষ খাবার আর জলের অপেক্ষায় আমাদের উপর বিশ্বাস করে বসে আছে। কি করি এখন? আচ্ছা, আমি এখনই সোমনাথকে ফোন করছি ভালো খাবার আনার জন্য। হ্যালো, হ্যাঁ হ্যালো সোমনাথ ভাই, বলছি এখানে যে খাবারের প্যাকেটগুলি আনা হয়েছে সবই পচা দুর্গন্ধযুক্ত। কি বলছিস রে? বাচ্চা বুড়ো সকলেই খিদে অস্থির হয়ে পড়েছে। চোখে দেখা যায় না এদের দুরবস্থা। ভালো খাবার নিয়ে একটু জলদি আয় না ভাই একটু। এখানে তো সবই টাটকা খাবার, তোর ওখানে কেন যে পচা খাবার গেল সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ভালো খাবারের প্যাকেট নিয়ে রওনা দিচ্ছি। ভাই তুই এদিকটা সামলে নে, আমি কুটিপাড়া সুখরঞ্জনের কাছে যাচ্ছি। তালতলায় সব খাবার দিয়ে দেন বাবু, কুটির পাড়ায় নিয়ে গেলে কোনো লাভ হবে নি। আরে স্বার্থপরের মতো কথা বলো না। তোমরা তো তবু খাওয়ার জন্য কিছু পেয়েছো, কিন্তু কুটিপাড়ার কাউকে কিছু খাবার দেওয়া যায়নি। আমাকে এক্ষুনি যেতে হবে। সোমনাথের যখন জ্ঞান ফিরল তখন সে দেখল সুখরঞ্জন তার সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে সোমনাথ? তুইও শেষ পর্যন্ত পচা খাবারই আনলি। আমি তোকে আগেই বলেছিলাম সব পচা খাবার। এখন নিজের চোখে দেখ কথাটা ঠিক না ভুল। না রে ভাই, আমি ভালো খাবারই নিয়ে আসছিলাম, কিন্তু স্পষ্ট দেখলাম পথের মধ্যে একটা পিশাচ খাবারের মধ্যে ঢুকে সব খাবার নষ্ট করে দিচ্ছে। কি যাতা বলছিস? এখানে ভূত প্রেত আসবে কি করে? না না, এই বাবু ঠিকই বলেছেন।
এই গ্রাম অভিশপ্ত, বাইরে থেকে খাবার আনলেই সব খাবার পচে যায়। অভিশাপ? কি সেই অভিশাপ? কারণ সঠিক জানি না বাবু, তবে শুনেছি এক তান্ত্রিকের অভিশাপ নেগেছিল আমাদের গ্রামে। একটা ঘটনার কথা বলছি শুনুন। আজ থেকে প্রায় 10 বছর আগে নতুন একজন লোক থাকার জন্যই এ গ্রামে এসেছিল। গৃহপ্রবেশের দিন হাড়ঝিড়ঝিড়ে গ্রামবাসীরা যখন সেই অনুষ্ঠানে খেতে গেছিল, তখন সব ভালো ভালো খাবার পচে যায়, আর তখনই বাইরে থেকে পৈশাচিক হাসির শব্দ শোনা যায়। তোদের গ্রামের ওপর আমার অভিশাপ বলে গেছিস তোরা? গ্রামের বাইরে থেকে কোনো খাবার এলে তোরা তা খেতে পারবি না, সব পচা খাদ্যে পরিণত হবে। গ্রামের এই জমিতে চাষবাস করে যা ফসল উৎপন্ন করতে পারবি তাই তোরা খেতে পারবি, অন্য কিছু নয়। সেই পিশাচ তান্ত্রিকের অভিশাপের ফলস্বরূপ আমরা নিজেদের জমিতে চাষ করা ফসল আধ পেটা খেয়ে বেঁচে আছি। পিশাচ গ্রামকে ভালোবাসে, কিন্তু গ্রামবাসীদের নয়। আর এখন বন্যায় তো আমাদের সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। আমাদের এবার হয়তো না খেয়েই মরতে হবে। তা আপনারা এর কোনো বিহিতের চেষ্টা করেননি? বহু চেষ্টা বিফলে গেছে। তাছাড়া এই অভিশাপের জন্য এই গ্রামের অনেক অধিবাসীরাও দায়ী। তবে কেউ গ্রাম ছেড়ে পালাতে পারে না। কেউ এই গ্রাম ছেড়ে একদিনের বেশি বাইরে থাকলে সে আর বেঁচে থাকে না বাবু। এই কেমন অভিশাপ! মহা সমস্যায় পড়া গেল। এখন তোমাদের পেট ভরাবো কি করে? আমাদের গ্রামের বাইরে গিয়ে খাবার খেয়ে আবার ফিরে আসতে হবে আমাদের এই গ্রামে, তবেই আমরা বাঁচতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাই করব। জীবন বাঁচানোর স্বার্থে আমাদের এই দুরূহ কাজ করতেই হবে। তবে আর একটা কাজ আমি করব। কি কাজ বাবু? আমার একজন বন্ধু তন্ত্র সাধক, তাকে ডেকে নিয়ে এসে এই অভিশাপ খণ্ডনের ব্যবস্থা আমি করব। তাহলে তো খুব উপকার হয় বাবু। ভগবান আপনার মঙ্গল করবেন। আপনি তাকে ডেকে আনার ব্যবস্থা করুন। সোমনাথ আর সুখরঞ্জন কুটিপাড়ার গ্রামবাসীদের গ্রামের বাইরে নিয়ে গিয়ে খাবার খাইয়ে আবার গ্রামে ফিরিয়ে দিয়ে যেতে লাগলো। সোমনাথ তার বন্ধু শম্ভুনাথ তান্ত্রিকের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানালো। দেখ শম্ভু, আমি যা যা শুনেছি সবটাই তোকে বললাম। এবার সমস্যার সমাধান পুরোটাই তোর হাতে। সোমনাথ, তুই তো তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করতিস না, হঠাৎ আমাকে মনে পড়লো কেন তোর? আগে বিশ্বাস করার মতো কোনো প্রমাণই আমি পাইনি, কিন্তু চোখের সামনে যা দেখেছি তা অবিশ্বাস্য হলেও সত্যি। সুতরাং এর সমাধান তন্ত্র দ্বারাই সম্ভব। শম্ভুনাথ রাজি হলো। পরদিন সোমনাথরা দুজনে মোটর বোটে খাবার সাজিয়ে নিয়ে কুটিপাড়ায় প্রবেশ করল। আর সঙ্গে সঙ্গে শুরু হলো সেই অলৌকিক কাণ্ড কারখানা। শম্ভুনাথ তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে জল ছিটিয়ে দিতে লাগলো খাবারগুলোর উপর, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। খাবার থেকে কিলবিল করে পোকা বেরোতে থাকলো। ছিটিয়ে দেওয়া জলগুলো আগুনের স্ফুলিঙ্গের মতো উড়ে যেতে লাগলো। এ কোনো সাধারণ প্রেতাত্মা নয় সোমনাথ, এর বিপুল শক্তির সাথে লড়াই করা কঠিন। একসাথে দুটি প্রেতাত্মা একজোট হয়েছে। ফিরে চল সোমনাথ, বোটের মুখ ঘুরিয়ে দে তাড়াতাড়ি। কে তুমি? কেন নিরীহ গ্রামবাসীদের কষ্ট দিচ্ছ? নিরীহ 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 ওরা কেউ নিরীহ নয়। ওরা এক একটা স্বার্থপর। কারোর ভালো মানুষের সুযোগ নিয়ে তার সাথে যেমন খুশি ব্যবহার করবে, আর আর প্রয়োজন ফুরিয়ে গেলে অসহায় মানুষটার পাশে কেউ দাঁড়াবে না, কেউ না। ধীরে ধীরে কষ্ট সহ্য করে মরতে হয় তাকে। উপকারী অপকার ভুলে যায় ওরা। ওরা ওরা অকৃতজ্ঞ। কি এমন ঘটেছিল যার জন্য গ্রামবাসীদের অভিশাপ দিয়ে প্রতিশোধ নিচ্ছেন? এমনি এমনি অভিশাপ দিয়েছি।
ওই অভিশাপের পেছনে কত যে দুঃখ লুকিয়ে আছে জানো? আমি হলাম মনতোষ ঠাকুর। আমি ছিলাম তান্ত্রিক। বৃদ্ধ বয়সে আমি পেশাগত কাজ ছেড়ে বাড়িতে বসে গেলাম। আমার স্ত্রী জীবিতও ছিল না, একটি মাত্র ছেলে প্রিয়তোষ ছিল আমার একমাত্রই সম্বল। সে তন্ত্র মন্ত্র পছন্দ করত না, তাই সারা জীবন ধরে উপার্জিত টাকা পয়সা দিয়ে প্রিয়তোষকে একটা মুদিখানা দোকান করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি ছিলাম খুব মোটা। আমার এক জায়গায় বসে কাজ করার জন্য মুদি দোকান উপযুক্ত ছিল। আমি খুব কম লাভে জিনিসপত্র বিক্রি করতাম। আমি আমার গ্রাম ও গ্রামবাসীদের খুব ভালোবাসতাম, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সবসময় সেই চেষ্টা করতাম। প্রথম আমার দোকানে বেশ ভালো পরিমাণ বিক্রি বাটা হতে লাগলো। কিছুদিন পরেই আমার বিয়ে হলো, একটি কন্যার পিতাও হলাম আমি। খুব সুখে দিন কাটছিল আমার, কিন্তু এত সুখ কপালে সইল না। গ্রামের লোকজন বাকিতে মালপত্র নিয়ে যেতে থাকলো। আমিও বিশ্বাস করে তাদের মালপত্র দিতে থাকলাম, কিন্তু ধীরে ধীরে বাকি বকেয়া বাড়তে থাকলো। কেউ নিজের আর্থিক দুরবস্থার কথা জানিয়ে জিনিসপত্র চাইলে আমি তাদের ফেরাতাম না। গ্রামবাসীদের মুখে সবসময় হাসি দেখতে চাইতাম আমি। বলি, এভাবে সবাইকে ধার বাকিতে মালপত্র বিক্রি করলে আমাদের চলবে কি করে? এমনিতে তো লাভের পরিমাণ একদম কম, আবার তার উপর ধার। দেখো, আমি চাই না কোনো গ্রামবাসী না খেতে পেয়ে মারা যাক, তাই দুঃসময়ে ওদের পাশে থাকার চেষ্টা করি। আমাদের ডাল ভাতের জোগাড় তো হয়েই যাচ্ছে, তাই না? মাঝে মাঝে দল বেঁধে আসা বানরগুলোকে হাসি মুখে খাবার দিতাম। আমি ভাবতাম ওরাই আমার ভগবান, ওদের দয়াতেই আমার দোকানে খদ্দের আসবে। কিন্তু আধুনিকতা আমার বিপদ ডেকে আনলো। আধুনিকতা বিপদ ডেকে আনলো কেমন করে? কিছুদিনের মধ্যেই পাশের শহরতলিতে একটা আধুনিক শপিং মল খুলল। গ্রামের মানুষ বেশি ছাড় পাওয়ার লোভে সেখান থেকেই কেনাকাটা আরম্ভ করল। কৌতূহলবশত খোঁজ নিয়ে দেখলাম আমার দোকানের মতো একই মানের জিনিসপত্র শপিং মলে চকচকে প্যাকেটে বেশি দাম। আমার দোকানে বিক্রি একদম কমে গেল। গ্রামবাসীরা লুকিয়ে লুকিয়ে শপিং মলে যেতে থাকলো। যদি সামনাসামনি ধরা পড়ত তাহলে অজুহাত দেখাতো। কি গো দাদা, সব জিনিসপত্র শপিং মল থেকে কিনলে হবে?
আমাকেও একটু দেখো। আরে যাবো দাদা যাবো, এই সবই তো তোমার কাছ থেকেই নিই বলো। এই তোমার কাছে তো এই জিনিসটা ছিল না, তাই গিয়েছিলাম আর কি। আমার বউ আর ছেলেকে নিয়ে জামা কাপড় কেনাকাটার জন্য শপিং মলে গিয়েছিলাম, আর সেখানেই মুদিখানার সব কিছু পেয়ে গেলাম, তাই আর তোমার কাছে যাইনি। আবার গ্রামবাসীদের কাউকে কাউকে বকেয়া টাকার কথা বললেই রেগে উঠত। ওই তো কটা টাকা তুমি পাবে প্রিয়দা, তার জন্যই সকলের সামনে আমার কাছে তাগাদা করছো? আমি কি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি নাকি? আমি মুখের ওপর বেশি কিছু বলতে পারতাম না। আমি ভাবতাম শপিং মলে কেনাকাটার ছাড়ের সুযোগ বেশি পায় বলে হয়তো সেখানে যায়। আমার দোকানেও চটকদার প্যাকেট করা মালপত্র রাখতে শুরু করলাম। এমনকি শপিং মল থেকে নগদ টাকা দিয়ে জিনিসপত্র এনে রাখলাম, যাতে ওই জিনিসটা কেনার জন্য খদ্দের শপিং মলে না গিয়ে আবার আমার কাছ থেকে কিনে নেয়। ভেবেছিলাম অন্ততপক্ষে খদ্দেরগুলো আসুক আমার দোকানে। খদ্দেরগুলো দোকানে এলে আমার খুব ভালো লাগবে। কিন্তু নগদে কেনা জিনিসপত্র ধার বাকিতে বিক্রি হতে লাগলো। এত কম লাভে বিক্রি করায় আমার পুঁজি কমতে থাকলো। এইভাবে চলতে থাকলে আমরা তো না খেয়ে মরবো গো। যে দামে চাল তুমি দোকানে বিক্রি করছো, আমরা নিজেরাই খাচ্ছি তার অর্ধেক মূল্যের চাল। এদিকে মেয়েটাকে ভালো কিছু খেতে দিতেও পারছি না। শ্বশুর মশাই অসুস্থ, চিকিৎসার টাকা নেই। তুমি বকেয়া টাকাগুলো আদায় করো, আর কাউকে ধার দিও না। হ্যাঁ গো, সেটাই ভাবছি। আমার দুঃসময়ে গ্রামবাসীরা নিশ্চয়ই পাশে থাকবে। ধারের টাকার কথা বলায় উল্টো ফল হলো। সেই লোকগুলো দোকানের সামনে দিয়ে যাওয়া আসাই বন্ধ করে দিল। আমি অসহায়ের মতো দোকানে বসে রইলাম। একদিন সন্ধ্যায় আমার বাবার শরীর খুব অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া দেওয়ার টাকা ছিল না আমার কাছে। অতি কষ্টে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বুঝিয়ে রাজি করলাম। তারপর আমি বাকি টাকা আদায়ের জন্য খাতা নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু যার কাছেই টাকা চাইতে গেলাম, সেই টাকা দিতে অস্বীকার করলো। অনেকে 20-30 টাকা ধরিয়ে দিল। 2 নম্বরই খারাপ মালপত্র গোছিয়ে দিয়ে রাত বিরাতে টাকা চাইতে এসেছো, লজ্জা করে না? কিন্তু তোমরা তো অনেক আগে মাল নিতে, এখন তো শপিং মলের জিনিস ব্যবহার করো। সেগুলো হয়তো খারাপ বেরিয়েছে। তার মানে বলতে চাও যে আমি মিথ্যে করে বলছি? ওগো দেখো গো, সামান্য কিছু টাকা পাই বলে যা খুশি বলে অপমান করছে। বাড়ির কর্তা এসে তর্জন গর্জন করতে থাকে। অগত্যা সেখান থেকে বিষণ্ণ মনে ফিরে আসি। স্ত্রীকে দেওয়া একমাত্র সম্বল সোনার গয়নাটি বিক্রি করে অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাই। আমি সরল মনে
সকলকে বিশ্বাস করেছিলাম, কিন্তু দুনিয়ার দ্বিচারিতা সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। এদিকে ধারের টাকা আদায়ের জন্য যাদের কাছে গিয়েছিলাম সকলে একত্রিত হয়েছিল। টাকা চাইতে বাড়ি যাওয়ায় তাদের নাকি মান সম্মানে আঘাত লেগেছে। আমাকে জব্দ করার জন্য আমার সামনে দিয়ে শপিং মল থেকে মালপত্র কিনে দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে লাগলো। গ্রামবাসীদের কেউ কেউ আবার টিটকিরি মারতে লাগলো। দোকানে ঠিক মতো মালপত্র নেই তো দোকান কেন খুলে বসো? অপমানিত হয়েও চুপ করে থাকতে হলো। বুঝলাম ভালো মানুষের কোনো মূল্য মানুষের কাছে নেই, কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে একজন গ্রামবাসী কিছু মালপত্র কিনে তার মধ্যে পচা জিনিস আর পোকামাকড় মিশিয়ে দিল। তারপর পূর্ব পরিকল্পনা মতো গ্রামের সমস্ত মানুষকে ডেকে আনলো। সমস্ত মানুষ এসে আমাকে কটু কথা বলতে থাকে এবং মারতে যায়। এই যে তুমি খারাপ মাল দিয়ে আমাদের দিনের পর দিন ঠকিয়ে চলেছ, এসব আর চলবে না। এসব পচা খাবার খেয়ে কতজন অসুস্থ হয়েছে জানো? এর শাস্তি তোমায় পেতেই হবে। আমার ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। যা শাস্তি দেবে মাথা পেতে নেব। ঠিক আছে, তুমি কারোর কাছ থেকে বাকি টাকা আর উসুল করতে পারবে না। কি বলেন আপনারা? ধরাও সব শোধ হয়ে গেছে, আর আমরাও তোমার কাছ থেকে আর কোনো মালপত্র নেব না। এটাই তোমার শাস্তি। রাগে, দুঃখে, অপমানে আমার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। আমার অপমান আমার বাবা সহ্য করতে পারল না। এমনি অসুস্থ ছিল, তার উপর মানসিক আঘাতে হার্ট অ্যাটাকে মারা গেল। শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কেউ সাহায্য করলো না। কোন রকমে সৎকার করলাম। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমি একটা সিদ্ধান্ত নিলাম। মেয়েকে নিয়ে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। আমি কিছুদিন পর এখানকার সব কিছু বিক্রি করে সেখানেই চলে যাব। আমার কথা মতো স্ত্রী চলে গেল। আমি একটা বোতল নিয়ে দোকানে ঢুকলাম। বাইরে বানরদের দলকে খাবার দিতে লাগলাম। দেখ, তোরাও তো খাচ্ছিস। এগুলো কি পচা খাবার? তোরাই বল, মানুষ বেঈমানি কেন করে বলতো? সে সময় বাবার কথা খুব মনে পড়তে লাগলো। তন্ত্রমন্ত্রের বইগুলো পড়তে লাগলাম। আমার স্মৃতিতে ভেসে উঠতে থাকলো পুরানো দিনের কথা। একবার বর্ষার সময়
যখন চারিদিকে হাঁটু সমান জল, কারোর বাড়িতে কোনো খাবারের কণা পর্যন্ত ছিল না, তখন আমি টাকা পয়সার তোয়াক্কা না করে সবাইকে ধার বাকিতে চাল, ডাল, মশলা যোগান দিয়েছি। 24 ঘন্টা দোকান খুলে রেখেছিলাম যাতে কেউ অসুবিধায় না পড়ে। স্ত্রীর কথা না শুনে নিরলস জনসেবা করে গেছি। নিজের পুঁজি খরচ করে গ্রামের মানুষগুলোর জীবন বাঁচিয়েছিলাম। মনে ভাবতাম আজ তারা যোগ্য প্রতিদান দিয়েছে বটে। রাগে আমার মাথা গরম হয়ে গেল। দোকানের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে ফেললাম। তারপর বোতলে সবটা খেয়ে ফেললাম। কি অসহ্য যন্ত্রণায় মৃত্যু হলো তা বলে বোঝাতে পারবো না। আমার মৃত্যু সম্পর্কে গ্রামবাসীরা বদনাম রটিয়ে দিল। একেতে মোটা মানুষ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তার উপর ওই মেয়ে বউ ছেড়ে চলে গেছে বেচারার। সেই শোকেই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে। হায় রে মানুষ। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল আমার দেহটা পচে দুর্গন্ধ ছড়ানোর আগেই মাঠে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। তারপর আমার দোকানের জায়গায় ক্লাব প্রতিষ্ঠা করবে। সেই মতো তারা আমার স্ত্রী আর কন্যাকে না জানিয়ে দেহটা পুড়িয়ে ফেলল। সঙ্গে আমার শখের দোকানের সব অস্তিত্ব বিলুপ্ত করে ফেলল। এবার তোমরাই বলো, আমার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি নেব না? তোমার সাথে সত্যি চরম অন্যায় হয়েছে। গ্রামবাসীদের জন্য আত্মত্যাগ করেও যোগ্য সম্মান তুমি পাওনি। কিন্তু এই গ্রামের ছোট ছোট শিশুগুলো তো নিষ্পাপ, ওরা তো না খেতে পেয়ে মারা যাবে। কোনোভাবে অভিশাপ থেকে মুক্ত করা যায় না? না, কোনোভাবেই অভিশাপ থেকে মুক্ত করব না। চোখের সামনে নিজের প্রিয়জনকে মরতে দেখলে কতটা কষ্ট হয় ওরা বুঝুক। আমার নির্দোষ ছেলেটাকে বদনাম নিয়ে আত্মহত্যা করতে প্ররোচনা দিয়েছে গ্রামবাসীরা। শাস্তি দেওয়ার জন্য আমার অতৃপ্ত আত্মা ফিরে এসেছে। তোরাও ফিরে যা, না হলে আমার হাতে মরবি এক্ষুনি, নিশ্চিত মরবি। যা যা। ফিরে চল সোমনাথ। এরা পুণ্য আত্মা অতৃপ্ত হয়ে প্রেতাত্মা হয়েছে। এদের শক্তি সাধারণ প্রেতাত্মার থেকে বহুগুণ বেশি। এদের রাগ খুব ভয়ঙ্কর। উপযুক্ত উপায়ে মোকাবেলা করতে হবে এদের সাথে। শম্ভুনাথ তান্ত্রিক সোমনাথকে নিয়ে ফিরে এলো। পরের 2 সপ্তাহ এইভাবেই গ্রামবাসীদের খাওয়ালো ওরা। বন্যার জল ধীরে ধীরে কমতে শুরু করলো। অন্যদিকে সোমনাথ প্রিয়তোষ ঠাকুরের স্ত্রী ও মেয়ের খোঁজ খবর নিতে থাকলো। একদিন খোঁজ পেল যে পাশের একটি গ্রামের মন্দিরের সামনে প্রিয়তোষ ঠাকুরের স্ত্রী ফুল বিক্রি করে। সোমনাথ সেখানে হাজির হলো। নমস্কার, আমি সোমনাথ। আপনি নিশ্চয়ই প্রিয়তোষ ঠাকুরের স্ত্রী? হ্যাঁ, কিন্তু হঠাৎ আমার খোঁজ নিচ্ছেন কেন? আসলে
কুটিপাড়ার গ্রামবাসীরা বড়ই বিপন্ন। এই বিপদ থেকে মুক্তি পেতে আপনি একমাত্র আমাদের সাহায্য করতে পারেন। গ্রামবাসীদের ক্ষমা করে দিয়ে আপনাকে একবার কুটিপাড়ায় যেতে হবে। ও, এবার বুঝেছি আমার খোঁজ করতে কেন এসছো। এবার বুঝেছি আমি। ওই অভিশপ্ত গ্রামে আমি কখনোই যাব না, কখনোই না। যে গ্রামের মানুষরা উপকারীকে অপরাধী হিসেবে বদনাম দেয়, তাদের কোনো ক্ষমা নেই। আমার স্বামীর মৃত্যুর পর আমাকে ভিক্ষা করে পর্যন্ত খেতে হয়েছে। অনেক কষ্টে ফুল বিক্রি করে এখন দিন কাটাচ্ছি। কিভাবে বেঁচে আছি আমি আর আমার মেয়ে জানে। ওরা না, কিছুতেই না। সত্যি আপনাদের উপর অন্যায় হয়েছে, কিন্তু গ্রামের ছোট শিশুগুলো বিনা দোষে না খেতে পেয়ে মারা যাবে। এই জন্যই মানবিকতার খাতিরে আপনার কাছে এসেছি। আমার মেয়েও তো ছোট ছিল, তার বেলা কি ন্যায় বিচার পেয়েছে? মানুষ সুবিধাবাদী। এক সময় যে ছোট ছোট দোকানগুলো থেকে বাকিতে মালপত্র কিনবে, আর শপিং মলে সামান্য একটু সুবিধা পেয়ে সেই ছোট দোকানদারকে অবহেলা করতে শুরু করবে। এইভাবেই তো আধুনিক শপিং মলের ধাক্কায় ওই ছোট ছোট ব্যবসায়ীরা শেষ হয়ে যাচ্ছে। আমার স্বামীর সঙ্গে ঘটা ঘটনা একটা জ্বলন্ত উদাহরণ। গ্রামবাসীরা নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত, তারা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে। সোমনাথের পিছনে আসা গ্রামবাসীরা সকলে প্রিয়তোষ ঠাকুরের স্ত্রীর কাছে ক্ষমা চাইল। শেষ পর্যন্ত প্রিয়তোষ ঠাকুরের স্ত্রী কুটিপাড়ায় যেতে রাজি হলেন। ওং কালনায় বৃক্ষতায় স্বাহা, ওং বিকাল দৃষ্টি জালাক্ষায় স্বাহা, ওং মৃত্যু গর্ভ রুদ্রক্ষায় স্বাহা। ওগো, এবার ওদেরকে ক্ষমা করো। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তুমি। তুমি এ কথা বলছো? গ্রামবাসীরা অন্যায় করার পরেও আনন্দে দিন কাটাবে, আর আমার মেয়ে অভুক্ত হয়ে ভিক্ষা করে খাবে? আমার বিচার সঠিক। ওরা শাস্তি পাক, ওরা শাস্তি পাক। যুগের পর যুগ এভাবে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ানো আপনার মেয়ের ভালো লাগবে না নিশ্চয়ই। তার চেয়ে আপনি কি করলে সন্তুষ্ট হবেন বলুন, আমরা সেটাই করব। বেশ, তাহলে আমার পরিবারকে কখনো যেন কোনো অভাবের সম্মুখীন হতে না হয়। তারা সব সময় হাসি খুশি থাকলে তবেই গ্রামবাসীরা হাসি খুশি থাকবে। আর বানরদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা যেন কোনো দিন বন্ধ না হয়। বেশ, ঠিক আছে, আপনি অভিশাপ থেকে মুক্ত করে দিন। ঠাকুর পরিবারের কোনো দিন কোনো অসুবিধা হবে না। গ্রামবাসীরা সেদিকে খেয়াল রাখবে, আর বানরদের খাবারের জন্য সুব্যবস্থা করা হবে। কুটিপাড়াতে নির্মিত হলো বিশাল এক হনুমান মন্দির। শম্ভুনাথ পূজারীর দায়িত্ব নিল। মন্দিরের প্রাপ্ত দান থেকে মন্দিরে পুজো দিতে আসা মানুষদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হলো। সেই সঙ্গে বানরদেরও খাদ্যের ব্যবস্থা করা হলো। ধীরে ধীরে ভক্ত সমাগম বাড়তে শুরু করলো। মন্দিরের সামনে দোকানপাট বাড়তে লাগলো, গ্রামেরও উন্নতি হতে লাগলো। প্রিয়তোষ ঠাকুরের পরিবারের কোনো অভাব আর রইল না। গ্রামবাসীরা অভিশাপ থেকে মুক্ত হলো।